প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ দিগন্ত বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি জামিলুর রহমান। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিব দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বড় শিরোনামগুলো। হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা। প্রধান উপদেষ্টার সাথে নেপালের ডেপুটি স্পিকারের সাক্ষাৎ। রংপুরের প্রস্তাবিত হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন। ভারত পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা। এছাড়াও রয়েছে পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, র্যাব পুনর্গঠনে কমিটি গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা, বাজেটে ভ্যাট বাড়ছে বিলাসবহুল পণ্যে, শঙ্কায় স্থানীয় উদ্যোক্তারা। বিস্ফোরক মামলায় আরও 40 বিডিআর সদস্যের জামিন। এছাড়াও প্রথম পাতায় রয়েছে শিক্ষা সনদের স্বীকৃতির নামে আওয়ামী লীগের প্রতারণা। নেতাকর্মীদের প্রতি জামায়াতের আমির কোনো উস্কানি ও অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না। প্রিয় দর্শক, নয়া দিগন্ত পত্রিকার শেষের পাতায় যে খবরগুলো আজকে ছাপানো হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। কর অব্যাহতির ক্ষমতা ছেড়ে দেওয়া হলো সংসদের হাতে। সড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল, স্টিভ উইটকফ। এছাড়াও রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে, বলেছেন মির্জা আব্বাস। করিডোর দিলে সরকারকে চরম মূল্য দিতে হবে। ৭১ ইস্যুতে জামায়াতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান এনসিপির। এছাড়াও রয়েছে নারিকেল থেকে বছরে 15,000 কোটি টাকা আয় সম্ভব। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি আজ। প্রিয় দর্শক, নয়া দিগন্ত পত্রিকার প্রধান যে শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান আলী। আমরা দুটো নিউজ নিয়ে আজকে আমাদের অতিথির সাথে কথা বলবো। কেমন আছেন হাসান ভাই? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসান ভাই, আজকে পত্রিকাতে বড় একটি নিউজ নয়া দিগন্তে ছাপানো হয়েছে। হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা। এই নিউজ নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই, যদি বলেন। জি, আজকে যে নিউজটা নয়াদিগন্ত লিড করেছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আছে সেটিতে যে অভিযোগ জমা হয়েছিল সেটা সম্ভবত আগস্ট মাসের 10 তারিখ, শেখ হাসিনার পলায়নের 5 দিন পরেই এই অভিযোগটা জমা হয়েছিল। যদিও তখন কোনো দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় সেটি হচ্ছে তখন কার্যক্রম হয়নি। পরে যখন হচ্ছে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়, চিফ প্রসিকিউশন সহ আরও যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তারপর থেকে এটি মূলত কাজ শুরু হয়। তো কাজ শুরুর পর এই প্রথম হচ্ছে তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা হচ্ছে আজকে একটি গতকাল তদন্ত প্রতিবেদনটি জমা দেয়। তো এখানে হচ্ছে তারা শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 2জন সহযোগী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হচ্ছে তৎকালীন হচ্ছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হচ্ছে তার সহযোগী হিসেবে আসামি করে যে প্রতিবেদনটা জমা দিয়েছে। এখানে 5টা মোট হচ্ছে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও সবগুলো এখনো প্রসিকিউশন আমাদের জানায় নাই। দুটি অভিযোগের কথা তারা বলেছে। দুটি অভিযোগের মধ্যে প্রথম যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে বলা হয়েছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে মানে আন্দোলনকারী যারা ছিল, যারা হচ্ছে হত্যার প্রথম এটা হচ্ছে যে উস্কানি এবং প্ররোচনা দেয়া। এটা তিনি কিভাবে করেছিলেন এটা বলা হয়েছে যে 14 জুলাই রাত সন্ধ্যাবেলা যখন একটা সংবাদ সম্মেলন হয়, শিক্ষার্থীরা সেদিন বঙ্গভবন পর্যন্ত তাদের মার্চ কর্মসূচি ছিল, সেদিন তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে পারেননি, কিন্তু সাক্ষাতের চেষ্টা করেছিলেন। তো তারা বঙ্গভবন পর্যন্ত মার্চ, এরপরেই মূলত সংবাদ সম্মেলনটা হয়েছিল। তো এই সংবাদ সম্মেলনে উনি এভাবে বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা কাচ্চা, এই ধরনের শব্দচয়নের মাধ্যমে উনি মূলত হচ্ছে এই উস্কানিগুলো উস্কে দিয়েছিলেন। এখানে বলা হচ্ছে কাদেরকে উস্কে দিয়েছেন। প্রথমত উনি উস্কে দিয়েছেন হচ্ছে তার যে দলীয় বাহিনী আছে, তিনি এই ধরনের কথা বলার পরেই কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যারা ছিল, বলা হয় যে এই বাহিনী তাদের মানে একদম পেটুয়া বাহিনী যেটাকে আমরা বলি, এই বাহিনী কিন্তু তারপরেই সাহস পেয়ে মূলত শিক্ষার্থীদের উপর প্রথম হামলা করে। এই হামলার শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগ যুবলীগ একই সাথে বলা হয়েছে যে আওয়ামী লীগের মূল দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সবাইকে উনি লেলিয়ে দিয়েছিলেন এই উস্কানির মাধ্যমে। তো এটা ছিল তার উস্কানির প্রথম ধাপ। তার পরবর্তী উস্কানি তিনি কিভাবে দিয়েছিলেন যে
নিরাপত্তা বাহিনী, যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য আনসার, অন্যান্য যেসব বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দিয়েছিলেন। প্রথমত উস্কানি দিয়েছিলেন, তারপর তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে বা বিভিন্নভাবে প্ররোচিত করেছিলেন এই কাজগুলো করার জন্য। এটা হচ্ছে প্রথম অভিযোগ। তারপর দ্বিতীয় যে অভিযোগটা আনা হয়েছে এটা হচ্ছে সরাসরি হত্যার নির্দেশ দেওয়া। তিনি এখানে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কিছু ঘটনা আছে, বিশেষ করে 3টি ঘটনার কথা, যদি ঘটনাগুলো বলা হয় নাই কিন্তু সংখ্যাটা বলা হয়েছে। 3টি ঘটনার ক্ষেত্রে এটা তদন্ত যে কমিশন আছে, যে সংস্থা আছে, তারা হচ্ছে প্রমাণ পেয়েছে যে 3টি ঘটনায় সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল এবং তার কল রেকর্ড বলা হচ্ছে যে আরও যে প্রমাণ যেগুলোকে বলা যায় তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় সেগুলো তারা পেয়েছে। এই দ্বিতীয় অভিযোগে এগুলো বলা হয়েছে যে এগুলো তারা পেয়েছে কল রেকর্ড হিসেবে। পাশাপাশি হচ্ছে এপিসি, ড্রোন বা হেলিকপ্টারে করে যে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সেই তথ্য প্রমাণও তদন্ত সংস্থা পেয়েছে। সেগুলো তারা চিফ প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। এখানে বলা হয়েছে যে যে সরাসরি হত্যার নির্দেশের মধ্যে আরও কিছু জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে যখন কোথাও কোথাও গুলি করা হয়েছে, মারা গেছে বা কেউ হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেছে, এমনও বলা হয়েছে যে তিনি সরাসরি কয়েকটা হাসপাতালে গিয়েছিলেন, গিয়ে এভাবে বলেছেন যে এই ধরনের রোগী যারা আছে, আন্দোলনকারী যারা আছে, তাদেরকে কোনো চিকিৎসা না দিতে, এবং রোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তিনি বাধা দিয়েছেন। জি জি, শুধু পালিয়ে যাওয়ার চেষ্টা না, এমনভাবে তাদেরকে ওখানে রাখার করা হয়েছে যে যাতে তারা চিকিৎসাও না নিতে পারে, আবার এখান থেকে সুস্থ হয়ে না যেতে পারে, আবার বের হয়েও না যেতে পারে। মানে ওখানে যাদের অঙ্গহানি হয়, মানে কতটা ক্ষোভ থাকলে মানুষ আসলে এ ধরনের কাজ করতে পারে। শুধু এগুলো যে শুধু কথা তা না, তদন্ত কমিশন এগুলোর প্রমাণ, ভিডিও ফুটেজ, তারপর আর যে কল রেকর্ড, এ ধরনের বিভিন্ন প্রমাণ তারা হচ্ছে এখানে এর সাথে জমা দিয়েছে। আমি হচ্ছে যেহেতু আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিপোর্টিং করেছিলাম আর কি, আমি শুরু থেকে আন্দোলনের অনেক কিছু মানে দেখেছি এবং নিজের চোখে যেটা দেখা বলে আর কি। আমি বিশেষ করে ঢাকা মেডিকেল কাভার করেছিলাম। তো আমি ওই সময় দেখেছিলাম যে উনি ঢাকা মেডিকেলে আসছিলেন। কখন আসছিলেন? যখন মেট্রো রেল বা আরও যে স্থাপনাগুলো ভাঙার পরে উনি কান্নাকাটি করে সমালোচিত হয়েছিলেন, তারপর উনি ঢাকা মেডিকেলে আসছিলেন। তো ঢাকা মেডিকেলে আসার পরে উনি সকল রোগীকে, গণহারে সকল রোগীকে 2000 করে টাকা দিয়েছিলেন, মানে এটা সিম্প্যাথি নেওয়ার জন্য যে তিনি তাদের সাথে আছে, অথচ তার নির্দেশেই কিন্তু গুলিগুলো হয়েছে। তবে পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছিলাম আর কি, হাসপাতাল সূত্রে, বিভিন্ন সূত্রে, যদিও সেই সময় আসলে সেসব পত্রিকায় আনা সম্ভব হয়নি, পত্রিকা এটা তখন এগুলো আসলে তারা অ্যালাউ করেনি। তো আমরা জানতে পেরেছিলাম যে তিনি মূলত আসছিলেন এই জন্য যাতে এই ধরনের রোগীগুলোকে চিকিৎসা না দেওয়া হয়। তারপর এটার উদাহরণ হিসেবে আমি আরেকটা জিনিস দিতে, আমি হচ্ছে 5 আগস্টের পরে একজন শহীদের বড় ভাইয়ের একটা ইন্টারভিউ করেছিলাম। তো উনি এই সময় বলছিলেন যে ঢাকা মেডিকেলে তার ছোটো ভাইয়ের লাশ ছিল। লাশটা মূলত বাড্ডা থেকে এখানে আসছিল, বাড্ডা রামপুরা ওই জায়গাটাতে যে আন্দোলন হয়েছিল। তো এখানে উনি হচ্ছে লাশটা নেওয়ার জন্যে পুরো 3 দিন শাহবাগ থানা, শাহবাগ থানা, ভাটারা থানা এবং গুলশান থানায়, মানে ত্রিভুজের মতো ঘোরাফেরা করেছেন, কিন্তু তাকে লাশটা দেয়া হয় নাই। কিন্তু 3 দিন পরে যখন দেখতেছে যে লাশে আর জায়গা হচ্ছে না, তখন তাকে সেই লাশটা দেয়া হয়। এটা একটা উদাহরণ। তারপর দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তিনি তার সরাসরি নির্দেশে প্রায় 1500-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন, আবার 25,000-এর মতো শুধু গুলিতে আহত হয়েছেন। আর অন্যান্য আহতের কথাও হয়তো বা পরের অভিযোগগুলোতে আছে, কিন্তু এখানে প্রায় 25,000-এর উপর শুধু গুলিতে আহতের কথা বলা হয়েছে। তারপর এই প্রতিবেদনটাতে বলা হয়েছে যে আমাদের যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন তারা যে বিচারের জন্য চাপ দিচ্ছেন, এখানে চিফ প্রসিকিউশন যে তাজুল ইসলাম, তিনি কিন্তু বলেছেন যে এটা চাপ দেওয়ার কোনো বিষয় না। তিনি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছেন যে চাপ দিলে বরঞ্চ বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা হয়, বিচার যেভাবে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। এটা একটা প্রফেশনাল জায়গা, তিনি ভাবে বলেছেন যে এই প্রফেশনাল জায়গায়
সেটা এমনভাবে হওয়া উচিত আন্তর্জাতিকভাবে যেটাতে কোনো প্রশ্ন না উঠবে। এজন্য তিনি আন্দোলনকারীদেরকে বলেছেন যাতে তাদেরকে সময় দেওয়া হয়, যাতে তারা যাতে হচ্ছে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। ওকে হাসান ভাই, চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করলেন। আর একটা ছোট্ট নিউজ আপনার কাছ থেকে একটু জানতে চাই। ৭১ ইস্যুতে জামায়াতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান এনসিপির, এটা আপনি করেছেন রিপোর্টটি, এটা সম্পর্কে ছোট্ট করে যদি একটু বলেন। জি, ধন্যবাদ, এটা প্রশ্নটার জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে ৭১ ইস্যু হচ্ছে এমন একটা ইস্যু যেটা বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা সাবজেক্ট বলে আমি মনে করি। সেটা কীরকম সাবজেক্ট, যখন বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা দলকে বা একটা গোষ্ঠীকে মানে ঘায়েল করার আর কোনো অপশন পাওয়া যায় না, তখন কেবল হচ্ছে এই ইস্যুটা চলে আসে। আমরা দেখেছি যে যেদিন এই বক্তব্যটা এনসিপির পক্ষ থেকে দেয়া হয় গতকাল, তার আগের দিনও কিন্তু এনসিপি এবং জামাত একসাথে মিলে শাহবাগে এবং যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। তো হঠাৎ একদিনের মাথায় কি এমন হলো, তাদের মাথায় চলে আসলো যে তারা হচ্ছে ৭১ নিয়ে তাদেরকে স্পষ্ট করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, এখানে তারা দুটি বিষয় এই তাদের এই আহ্বানের মধ্যে বলেছে। তারা বলেছে যে ওখানে একটা গোষ্ঠী তাদেরকে হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিয়েছিল, তারা এটা অভিযোগ আনছে। যদিও তারা দাবি করছে যে এখানে শিবির, ইসলামী ছাত্র শিবিরের লোকজনের বিরুদ্ধে অভিযোগটা আছে, কিন্তু ছাত্র শিবির কিন্তু এটা অস্বীকার করেছে। আজকে একটা তারা বিবৃতি দিয়েছে যে তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে ওখানে যারা ছিল। এমনকি হচ্ছে এনসিপির কয়েকজন নেতাকর্মীও কিন্তু এটা নিশ্চিত করেছে যে যারা বাধা দিয়েছে তারা হচ্ছে ছাত্র শিবির কিনা তারা শিওর না, কারণ ওখানে ইসলামী আন্দোলন ছিল, হেফাজতে ইসলাম ছিল, অন্যান্য অনেক ইসলামী দল ছিল, তারাও শিওর না ওটা কারা ছিল আসলে। এমনকি আমরা দেখেছি যে এনসিপির যে দফতরে সংযুক্ত সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, তিনি কিন্তু তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন যে এখানে হচ্ছে তাদেরকে জাতীয় সঙ্গীত বন্ধ করে ইঞ্চি ইঞ্চি মাটি যে একটা গান, এটার ব্যাপারে এটার বলতে বলা হয়েছিল। এটা মূলত সালেউদ্দিন সিফাত যে উনি কিন্তু এটা বলেছেন যে ইঞ্চি ইঞ্চি মাটি গানটি গাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল। তো ইঞ্চি ইঞ্চি মাটি গানটা যে অন্য একটা গোষ্ঠীর, সেটাও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। তো এই ইস্যুকে কেন্দ্র করে আসলে দেখা গেল কি সারা দেশেই সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া হলো, যেটা আগে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, আমরা এসব দেখেছি আসলে। তো আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই রিপোর্টে যেটা আসছে, তারা বলেছে যে জামাতকে তাদের ৭১ যে তারা জনবিরোধী যে অবস্থান নিয়েছিল সেই অবস্থানের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তো এই ব্যাখ্যাটা আসলে আগে অনেকেই চেয়েছে, আওয়ামী লীগও চেয়েছিল, তারপর অন্যান্য যারা আওয়ামী লীগের সহযোগী দল ছিল তারাও চেয়েছিল। এই জিনিসটা আসলে পুরনো। এই জিনিসটা ওই যে প্রথমে আমি বললাম যেটা, যে এটা হচ্ছে যখন আর কোনো অপশন থাকে না, তখন এই অপশনটা চলে আসে। তবে এই ক্ষেত্রে অবশ্যই জামাতেরও একটা ক্লিয়ার স্ট্যান্ড থাকা দরকার আসলে, যেটা নিয়ে পরবর্তীতে আর প্রশ্ন তুলতে পারবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই রিপোর্ট তো মূলত একটা বিবৃতির উপরে ছিল। তো এনসিপি একটা দাবি করেছে যে তাদের কোনো নেতাকর্মী এখানে হচ্ছে তাদের দলীয় স্লোগান দেয়নি। কিন্তু আমি নিজে যখন যমুনার সামনে নিউজ কাভারেজের জন্য গিয়েছিলাম, আমি দেখেছি তাদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা তাদের দলীয় স্লোগান দিয়েছিল। আমার কাছে ভিডিও আছে, অডিও আছে। যদিও তারা বলবে যে তাদের অঙ্গ সংগঠন এনসিপি গণতান্ত্রিক ছাত্র সংসদ না, কিন্তু কাগজে কলমে আর হচ্ছে জামাতে ইসলামীও কিন্তু বলে ছাত্র শিবির তাদের অঙ্গ সংগঠন না। এই ব্যাপারটা কিন্তু অনেকটা একই রকম। সেই ক্ষেত্রে তাদের আসলে এই কথাটা অনেকটা মিথ্যা বলা যায়। ওকে হাসান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দিগন্ত বিশ্লেষণ আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী আমন্ত্রণ, প্রিয় দর্শক, আজকের মতো দিগন্ত বিশ্লেষণ এখানে শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নয়া দিগন্তের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।